সুপ্রভাত। শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, কয়েক ঘন্টা আগে আমাদের মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো শেষ হলো এবং এটা খুব পাওয়ারফুল একটা কালী পুজো গেল। কিন্তু কালী পুজো বা শ্যামা পুজোর যে ঘটনাই ঘটুক না কেন 12 মাসে 12টি পুজোতে, আমার অতিথি কিন্তু প্রত্যেকটি পুজোতে তিনি তারাপীঠে উপস্থিত থাকেন এবং তারাপীঠে উপস্থিত থেকে তিনি যাগযজ্ঞ করেন। আপনারা সেটা নিশ্চয়ই তার ইয়েতে দেখেছেন, ভিডিওতে দেখেছেন। এর থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী একটি উৎসব আসছে এবং সেই উৎসবটি কিন্তু 3টে দিন ধরে, মানে 15, 16, 17। একটা শিবরাত্রি বা শিব চতুর্দশী যেটাকে বলেন আপনারা, তার সঙ্গে সম্পৃক্ত থাকছে কিন্তু কালী পুজো। এবং এই কালী পুজোর সঙ্গে যুক্ত থাকছে আরও একটি ঘটনা, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। এটা বাস্তব যে সূর্যগ্রহণটি কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না, কোথাও তো হচ্ছে। ফলে এটা 3টের সম্মেলনে ইতিবাচক নেতিবাচক দিক তো থাকবেই, যে কোনোটা প্লাস হতে পারে, কোনোটা মাইনাস হতে পারে। তবে এটা এরকম ধরনের ঘটনা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। এই 3টের সম্মেলন কিন্তু এর আগে আমরা খুব একটা, শেষ কত বছর আগে দেখেছি আমার মনে পড়ে না। ফলে ইটস এ পাওয়ারফুল টাইম। 15, 16, 17, 16, 17টাই ধরুন না। তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। দেবাচার্যজি উপস্থিত এবং দেবাচার্যজি ফিরে এসছেন তিনি থেকে, তারাপীঠ থেকে। সেই কাহিনী শুনবো। আগামী দিনের তার প্রোগ্রাম কি রয়েছে 15, 16, 17তে, তার কাহিনীও শুনবো। ওয়েলকাম স্যার। একদম, সবাইকে নমস্কার, শুভ সকাল। মৌনী অমাবস্যা গেছে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকে নিজের তাগিদ অনুযায়ী যেটা যেটা দরকার ছিল এবং বহু মানুষ জানতে চেয়েছেন, তাদেরকে যেভাবে হেল্প করা যায় আমি অবশ্যই করেছি। তো এবার থেকে একটু সিস্টেম চেঞ্জ করেছি, যে অনেক সময় প্রত্যেকের হয়তো ফোন করে ওঠা হয় না, কিন্তু আমাদের ফেসবুকে আমরা সবাই থাকি, তো সোশ্যাল মিডিয়াতে কম বেশি সবাই জড়িয়েই আছি। আগামী বুধবার মানে বৃহস্পতিবার থেকে দেখবেন যে মোটামুটি প্রতিটা সময় প্রতিটা ডেট অনুযায়ী কী কী আপডেট আছে, কী কী করণীয় বা উপাচারটাকেও বলবো একটা নিয়মের মধ্যে, জাস্ট এর বাইরে কিছু না। কারণ টোটকা বলে এটাকে সম্বোধন করবেন না, স্পেশালি উপাচারই বলা ভালো, উপাচার বলাই ভালো। এবং কি কি করা যায়, কি কি করণীয় উচিত এবং প্রত্যহ আমাদের কি করলে আগামী দিন ভালো যায়, এই আপডেটটা থাকবে। তো আমার পেজের নাম হচ্ছে, বহু পুরনো পেজ, আজকের না, অনেক দিনকার। আমি সেইভাবে কখনো বলিনি কাউকে, যারা যারা ফলো করে রেখেছেন তারা অবশ্যই পেতেন। তো মাঝখানে একটু গ্যাপ পড়েছে। তো আগামী বৃহস্পতিবার থেকে আবার সব আগেকার মতো পেতে থাকবেন, যেটা হচ্ছে শিবরাত্রি আছে 14 তারিখ, শিব চতুর্দশী থেকে শুরু করে অ্যাকচুয়ালি আপনার 15, 16 মানে অমাবস্যা পর্যন্ত কি কি করণীয়, কি করা যেতে পারে, প্রত্যহ কি করা উচিত, ভগবানের সাথে কিভাবে অ্যাটলিস্ট কন্ট্যাক্টে থাকা যায়, সেই বিষয়ে মানে নিত্য নৈমিত্তিক কিছু না কিছু হয়তো কি বলবো, আমার যেটুকুনি জ্ঞান সেটুকুনি আমি অবশ্যই শেয়ার করব। এটা একটা জায়গা। এবং আমি আরেকবার বলে দিই যে আগামী বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার হবে না, শুক্রবার রাত থেকে আপনারা লাইভেও পাবেন ইউটিউবে। তো ইউটিউবে মোটামুটি সন্ধ্যেবেলা বলা ভুল হবে, রাত 10:30 থেকে। তো যারা যারা ফোনে পান না বা অনেক সময় আমি এখানে ফোন নিই না, তাদের যদি কোনো রকম কোয়ারি থাকে তারা অবশ্যই সেই টাইমটাতে ফোন করবেন। নাম্বার দেখুন এখানে যেটা আছে, সেই নাম্বার একটা থাকবে এবং একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। এবারে আসি যে আলটিমেটলি কি করা যেতে পারে। তো এই যেটুকুনি বললাম, এটুকুনি কোনো প্রচার নয়, এটুকুনি হচ্ছে আপনাদের সাথে, আপনাদের প্রয়োজন, হ্যাঁ আপনাদের সাথে সম্পর্কটা বাড়ানোর জন্য, বাকি কিছু না। অনেকেই মনে করেন যে দেবাচার্যের সাথে কথা বলা যায় না, ফোন নেয় না, বা সিটিভিএন ফোন দেয় না। দেখুন, সিটিভিএন ফোন আস্তে আস্তে আমাদের এখানে বলে দেয়, ক্যামেরাম্যানদের পার্সন থেকে আমাদের কাছে বলে দেয় যে ফোন এসছে। অনেক সময় আমি নিই না, এটা আমার সম্পূর্ণ দোষ। একটা কথা বলতে বলতে তার মাঝখানে কোনো কারণে আমি ঢুকতে চাই না একটা ফোনের মধ্যে। তো যাদের যা প্রশ্ন আছে এরকম যেরকম লাইভ প্রোগ্রাম হচ্ছে ওখানেও লাইভ আমরা সেটা আলোচনা করি। তো এখানে আমরা যে গল্পটা করছি ভগবানকে নিয়ে বা গ্রহগত যে আলোচনা করি সেটা কন্টিনিউ থাকুক, আর ওখানে আপনাদের যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরের জন্য দেবাচার্য অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন 4 দিন আপনারা পেয়ে যাবেন। তো
তো আপাতত, তারপর হয়তো রেগুলার পাবেন। তো এটা গেল একটা দিক। এবারে আসছি যে অমাবস্যার দিনগুলোকে কীভাবে পালন করা যায়। আমি প্রত্যহ মানে আগে অ্যাটলিস্ট প্রত্যেক দিন জানিয়েছি, এবং মৌনী অমাবস্যাতে সবথেকে ভালো লাগলো যে বহু মানুষ ফোন করেছেন, আর সবথেকে বেশি মজা লেগেছে বা আনন্দ পেয়েছি যে এতদিন পর্যন্ত মেয়েদের মধ্যে একটা ব্যাপার থাকতো, তারা জানার চেষ্টা করতেন। এবারে বহু ছেলে, বহু মানে কী বলবো সাংসারিক মানুষ ফোন করেছেন, যারা বলেছেন যে দাদা অ্যাটলিস্ট কী করলে, কী উপাচারের মাধ্যমে ভালো থাকা যেতে পারে, কী করব মাকে সেদিনকে খুশি রাখার জন্য। মেন ব্যাপার হচ্ছে তার মনে যে চিন্তা ভাবনাটা এসছে না ঈশ্বরের প্রতি, এতেই মা খুশি। তো আলাদাভাবে আর মৌনী অমাবস্যার প্রয়োজন হয় না। মানে যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে বা তাদের যে কথোপকথন, প্রত্যেকটা জায়গা আমাকে বেশ মানে আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে সকালবেলার এই প্রোগ্রামটা আমার সার্থক, যে যারা যারা এই বিষয়টার প্রতি অ্যাটলিস্ট একটু আগ্রহ দেখিয়েছেন, বাকি কিছু না, তারা তাদের মতো বাড়িতে করেছেন বা মন্দিরে গিয়ে কিনে দিয়েছেন, তাদের সাথে কোনো আর্থিক সংযোগ আমার হ্যাঁ, কারণ হয়নি। আপনি তো পার্ট টু পার্ট বলেও ছিলেন হ্যাঁ, এটা করুন ওটা করুন। এটা করুন। তো আর্থিক সংযোগ হয়নি যে আমি এত আনন্দ পাবো, কিন্তু তা সত্ত্বেও বলি যে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি যে কিছু মানুষের চেঞ্জেস, থটগুলো যে চেঞ্জ হয়েছে, এই জিনিসের সাথে বেশ ভালো লেগেছে। আর অমাবস্যা দিনকে, শিবরাত্রির দিন পরেই যে অমাবস্যাটা, এই অমাবস্যাটাকে স্পেশালি তারা কাজে লাগান যারা দীর্ঘদিন বৈবাহিক জীবনে পা রাখার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কি করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ আমি সব কটা প্রতিটা এপিসোডে বলতে যাব। দ্বিতীয় জায়গা হচ্ছে শিব হচ্ছে দেবাদিদেব, মানে আদি অন্তের একজন মানুষ। আদি অন্ত আমরা একজনকেই বলি, শ্রীকৃষ্ণকে। তো আমি আগের দিনকে একটা কথা বলছিলাম না, যখন শ্রীকৃষ্ণ প্রেমের রূপ নেন তখন উনি কৃষ্ণ, আর যখন রৌদ্র রূপ নেন তখন উনি দেবাদিদেব মহাদেব। তো এই যে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনার যখন খুব কঠিন সময় যাবেন আপনি মহাদেবকে স্মরণ করুন, আপনি দেখুন 3 দিনের মধ্যে কোথাও না কোথাও একটা ভীষণ পজিটিভ অ্যাক্টিভিটি, একটা ভাইব্রেশন আপনার মধ্যে কাজ করবে। আপনি যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে যা রাস্তা আছে সব নেগেটিভ, এরপরে আর কোনো পজিটিভ আমার জন্য রাস্তা নেই, একদমই না। দেবাদিদেব মহাদেব হচ্ছে এমন একটা শক্তি, মহামৃত্যুঞ্জয় আমরা এমনিই তাকে বলে থাকি। হ্যাঁ, তো আপনাকে যে মৃত্যুকে জয় করেছে তার কাছে যদি আমি নিজেকে মানে একদম সমর্পণ করে দিই, শ্রীকৃষ্ণের কাছে যদি সমর্পণ করে দিই না, আমাদের লাইফের এই প্রবলেমগুলো থাকে। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণের ভালোবাসা প্রবলেম দিয়েই স্টার্ট হয়, তাছাড়া কখনোই হয় না। কারণ সে আপনার লাইফের অর্থ কেড়ে নেবে, আপনার লাইফে ভাইকে কেড়ে নেবে, বোনকে কেড়ে নেবে, প্রত্যেকের সাথে ডিটাচ করিয়ে দেবে, পুরো ফ্যামিলি থেকে আলাদা করিয়ে একদম রাস্তার একজন মানুষকে নিয়ে আসবেন। তো যে কৃষ্ণের যে সব থেকে বড় ভক্ত, তো উনি বলেছিলেন যে আপনি এতে কি আনন্দ পান প্রভু? বলছে আনন্দ পাই না, এই সময়টুকুনি ওকে একা রাখি যে ও অ্যাটলিস্ট আমাকে তো স্মরণ করতে পারবে সারাটা দিন, কিন্তু তারপর আমি যা দেবো ওর লাইফে পৃথিবীর কোনো শক্তি নেই সেটা ওকে কমপ্লিট মানে ভরপুর করে দিতে পারে। তো আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, আমি তো তার জন্য আমি বারবার করে এতবার করে বলি রাধাকে স্মরণ করুন বা কৃষ্ণকে স্মরণ করুন বা দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন, যার কি বলবো অঙ্গুলি হিলনে বা যার মধ্যে যিনি টোটাল ব্রহ্মাণ্ডটাকে, যিনি প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্রকে কন্ট্রোল করছেন, তো তাকে যদি স্মরণ করা যায় আমার মনে হয় এই প্রোগ্রামটা আরেকটুখানি সাকসেস পাবে। একটা ফোন নিয়ে নিই একদম। একই সাথে এবং দেখি কি বলেন। হ্যালো হ্যালো, আমি পূজা প্রামাণিক। পূজা প্রামাণিক। কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 18/2/2000। আপনি কি খুব ব্যস্ত? একটু আস্তে আস্তে বলুন। Nervous হয়েছে। একদম নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, আস্তে আস্তে বলুন। খুব ফ্রেন্ডলি এই আমার অনুষ্ঠান। ডেট অফ বার্থ 18 ফেব্রুয়ারি 2000। পূজা শুনছেন? হ্যাঁ। পূজা শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন। সেটা হলো নার্ভাস হওয়ার কিছু নেই, তাড়াহুড়ো করার কিছু নেই, দেবাচার্য অত্যন্ত ফ্রেন্ডলি, সুতরাং রিল্যাক্স মুডে আপনার কথা বলুন। 18 ফেব্রুয়ারি 1900। হ্যাঁ, 18 ফেব্রুয়ারি 1900। 18 ফেব্রুয়ারি 2000। 2000 আচ্ছা 2000। আর টাইমটা সময় সন্ধ্যে 6:18। 6:18, 18টা 18। হ্যাঁ জন্ম কোথায়? রায়গঞ্জে? হ্যাঁ, রায়গঞ্জে। এক মিনিট, ডিস্টার্ব করছে। 18 ফেব্রুয়ারি 2000।
রায়গঞ্জ। শুক্রবার ছিল তো? হ্যাঁ শুক্রবার। কর্কট রাশি সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। অশ্লেষা নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম। ও জীবনের স্ট্রাগলের পরিমাণ একটু বেশি। রাক্ষসগণ, আচ্ছা দেবাড়িগণ। দ্বিতীয় জায়গাটা হচ্ছে শনিরা নিচস্থ, আর চোদ্দ মাথা গরমের প্রবণতাটা একটু বেশি থাকবে। হ্যাঁ, এটাকে একটুখানি কমাতে হবে, নাহলে পরে মুশকিল। আচ্ছা, জীবনে লগ্নের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, কিছুদিন 6 হাউস হচ্ছে শুক্র কেতু। আচ্ছা, 7th হাউসে রবি বুধ, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। বৈবাহিক জীবনে যদি পা রাখা হয়ে গিয়ে থাকে তাহলে পরে কোনো প্রশ্ন নেই। যদি না রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই জোটক বিচার করে পা রাখবেন। তা না হলে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, শুক্র যেখানে বসে রয়েছে এবং চন্দ্র রাহু যেখানে রয়েছে, মাথা গরমের প্রবণতা বা কি বলবো, মাঝে উত্তেজিত মধ্যে- হওয়ার। হ্যাঁ, মাঝে মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন নিজেকে এমন করে ঘিরে রাখে না, যে সেখান থেকে বেরোতে গেলে যথেষ্ট সময় লেগে যায়। এই একটা পার্ট, কারণ স্ট্রাগেলটা মনে হয় যে আমার পেছনে কেন ছাড়ছে না। ফার্স্ট কথা হচ্ছে এটা, যে কোনো কাজই করতে যাচ্ছি না কেন কেন বাধা পাচ্ছি। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে শনি নিচস্থ হয়ে গেলে পরে লাইফে বেশ কিছু সময় ভাগ্য বিড়ম্বনা আসে, এবং সেই ভাগ্য বিড়ম্বনাগুলো খুব লেন্দি হয়ে যায় মাঝে মধ্যে, যে এবারে তো যাক, এবারে তো একটু ভালো টাইম আসুক, তো সেই একটা পার্ট লাইফে কাজ করে। আর আমার মনে হয় যে জন্মছক অনুযায়ী দেখুন, রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, এই জিনিসগুলো আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। চন্দ্রের সাথে রাহু বসে গেলে না, ওই নরম মনটার উপরে সাংঘাতিকভাবে প্রেশার পড়তে বেশি আরম্ভ হয়ে যায়, যে কারণে আমরা যে ডিপ্রেশনের কথাগুলো বলি, এই জিনিসগুলো বেশি কাজ করে। তো আমার মনে হয় সেই জায়গাটা থেকে একটু নিজেকে সতর্ক রাখুন, আমার মনে হয় আরও ভালো হবে। শুক্রভঙ্গ, লগ্নভঙ্গ একটা কালসর্প দোষ আছে, যেটা কি বলবো, একদিন 24 ঘন্টার মধ্যে হয়তো 4-5 ঘন্টা আপনি খুব বেশি খুশি থাকার চেষ্টা করেন, বাকি টাইমটা মানে চিন্তা করতে করতেই কেটে যায়। আর আগামী দিন যদি কর্মজীবন নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার মনে হয় আপনার এলাকার কোনো জ্যোতিষ ব্যক্তিত্বকে আগে দেখান, দেখি কিছু যদি রেমেডি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আগে সেটা করে নিন। আমার মনে হয় আগামী দিন আপনার ভালো যাবে। এবার বলুন। হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার কথাগুলো সত্যি সঠিক। আমি মানে আমার মনটা নরম হয়ে যায়, আমি একটু ইমোশন দিয়ে কাজ মাঝে মধ্যে বেশি করি, মানে মাথা দিয়ে মানে ভাবনাটা কম ভাবি মাঝে মধ্যে, মানে এটাই আমার দোষ হয়ে যায় মাঝে মধ্যে, এটা ঠিকই। আর হচ্ছে আমি আমার চাকরিটা নিয়ে জানতে চেয়েছিলাম যে আমি স্কুল সার্ভিস এক্সাম দিয়েছি, রিটেনেও পাস করেছি 9-10 ম্যাথের জন্য, ম্যাথামেটিক্স সাবজেক্টের জন্য, আর ডেমো আর ইন্টারভিউ এখনো বাকি আছে। তো সেটাতে মানে জব পাওয়ার সম্ভাবনাটা কত, মানে কেমন আছে, ওটা নিয়ে একটু টেনশনে আছি। ওটা যদি একটু গাইড করে দেন যে হবে কিনা বা কি হবে, আমি মানে ঠিক বুঝতে পারছি না। লাস্ট কথাটার মধ্যে আমার উত্তর ছিল এই, যে যদি কর্মক্ষেত্র সম্বন্ধে স্পেশালি কোনো প্রশ্ন থাকে, তাহলে এলাকার কোনো একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান এবং গিয়ে আগে রেমেডিটা করিয়ে নিন। লাস্ট কথাটা আমি এটুকুনি বলেছিলাম। তো আমার মনে হয় মানে কনফিউজ তো না, আপনি যেটা বারবার বলছেন যে উনি একটু কনফিউজ, দেখা তো যাচ্ছে যে কনফিউজ তো আমরা ম্যাক্সিমাম লোকই যে কোনো কাজই কনফিউজ একটা ব্যাপার, আর একে পার্টিকুলারলি আপনি কনফিউজড বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় যে মানে আলটিমেটলি কোনটা করবো বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে যখন এই প্রবলেমগুলো শুরু হয়, তখন তো একটা প্রবলেম। আর কর্মক্ষেত্রটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে, যে কারণে ফার্স্টেই বললাম এলাকার কোনো একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান, কর্মক্ষেত্রের জন্য স্পেশালি একটু রেমেডি করান, যেটা আপনাকে হয়তো আগামী দিনে আরো ভালো জায়গায় নিয়ে যেতে, স্ট্রং জায়গায় নিয়ে যাবে। একদম। বুঝতে পারলেন? হ্যাঁ, ঠিক আছে। আমাদের যেটা সাজেশন এখান থেকে দিয়ে থাকেন দেবাচার্যজি, সেটা হচ্ছে যে আপনার এটা সমস্যা, ঘাবড়ে যাবেন না, সতর্ক থাকুন। সতর্ক থাকাটা একটা কিন্তু ভালো আভাস, সভ্য আভাস একদম। আর আপনাকে ভয় দেখিয়ে দেওয়াটা হচ্ছে কি একটা ভয়ঙ্কর, আপনার তাহলে সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। উনি কিন্তু কখনো, কোনো দিনও, কোনো ক্ষণেও, এমনকি চেম্বারও কাউকে এই ধরনের বাক্য ব্যবহার করেন না। আপনারা নিজের কানে শুনলেন উনি কি বললেন, যে আপনার এলাকার কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিন।
তবে আমি বলবো যে ওনার ফোন নাম্বার, যদিও এটা আমার নৈতিক দায়িত্ব হিসেবে বলছি, যে ওনার ফোন নাম্বার যাচ্ছে, অনলাইনেও কিন্তু উনি থাকেন। হ্যাঁ, ওনার পক্ষে তো পসিবল না যে কালকেই রায়গঞ্জে গিয়ে দেখে আসা, সেটা আপনার একান্ত মর্জি। চলে আসে আমার যে পার্টটাতে, সেটা হচ্ছে যে সূর্যগ্রহণ যে হচ্ছে, আচ্ছা এই গ্রহণ মানে তো একটা খারাপ কিছু, তো সেরকম ধরনের গ্রহণ কখনো ভালো হতে পারে না, এটা আমার বিশ্বাস। গ্রহণ মানেটাই তো খারাপ। হ্যাঁ, কারণ হচ্ছে লোকে বলে না যে তোর জীবনে গ্রহণ লেগেছে। হ্যাঁ, গ্রহণ লেগেছে। হ্যাঁ, তার মানে কি, গ্রহণ হচ্ছে গ্রাস করা। তো এই গ্রাস করাটা কি করে কারোর লাইফে ভালো হতে পারে, এবং রাহু যদি কখনো মানে কি বলবো চন্দ্রযুক্ত হয়, তার মানে চন্দ্র এক্ষেত্রে গ্রহণের একটা বড় পার্ট এবং তাকে গ্রাস করছে। তার মানে তার কাজ কি মনের ওপর এফেক্ট ফেলা, মনের ওপর এফেক্ট ফেলা, এবং শারীরিক কিছুটা পার্ট হলেও কি বলবো শ্লেষ্মা জাতীয় সমস্যা বা কি বলবো মাথা ঠান্ডা রাখা, এই জিনিসগুলোর প্রতি চন্দ্রের একটা ভূমিকা আমরা ছোটোবেলা থেকে জানি আছে। তো সেই রাহু যদি কোনো কারণে তার সাথে যুক্ত হয়ে যায়, তার মানে তার গ্রহণটা লাগা এবং ঠান্ডা লাগার প্রবণতা, এই জিনিসগুলো তো একটা লাইফের পার্ট হয়ে যাবে। কম বেশি প্রতিটা মুহূর্তে 12 মাসে 13 মাস ঠান্ডা লেগে থাকার একটা প্রবণতা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ভালো মনটাকে সবসময় চঞ্চল করে রাখা। আমরা যেটা 13 বছর বয়সের পর থেকে দেখতে পারি, প্রচুর মায়ের একটাই কথা, আমার ছেলে বা আমার মেয়ে সিলি মিস্টেক করেছে। হ্যাঁ, এই সিলি মিস্টেকটা আসবে কোথায়? চঞ্চল মন না হলে তো সিলি মিস্টেক হয় না। তার মানে সেই জায়গাটাকে আগে গার্ড করা। এই জিনিসগুলোকে যখন মা বাবা গার্ড করতে করতে যান না, এর রেজাল্ট আপনি যদি ভাবেন যে ইনস্ট্যান্ট আমি 6 দিয়ে দিচ্ছি, রেজাল্ট 6 অ্যানুয়ালি থেকে এসে যাবে না। দীর্ঘস্থায়ী জিনিসের রেজাল্ট সবসময় ভালো আসে। যতদিন ধরে সেই রেমেডিটা সে ইউজ করবে, দেখবেন ক্লাস 8 বা ক্লাস 9 বা মাধ্যমিকের রেজাল্ট আপনার আশানুরূপ যতটা ছিল তার থেকেও বেশি ভালো হচ্ছে। তো সবসময় যদি 6-এ কখনো রেমেডি করেন, একদম মাধ্যমিক অবধি রেমেডি আমার মনে হয় ম্যাক্সিমাম জ্যোতিষী করে দেন, তো সেই জায়গাটাতে এত বেশি টেনশন থাকে না। তাও জ্যোতিষীরা বলেন যে মাধ্যমিকের আগে একবার দেখা করবেন। কেন? রিজনটা কী আছে, যেন ওই গ্রহণটা কোনো কারণে তার ইফেক্টটা সেই সময় সেই রাশি সেই নক্ষত্র অনুযায়ী, প্রত্যেকের তো মাথায় রাখা এত সহজ না, গোচরগুলো তো এত মাথায় রেখে দেওয়া সম্ভবই না যে ওই সময়কার গোচরে কোন কোন গ্রহগুলো থাকবে সন্তানের সে সময় রেজাল্টের ক্ষেত্রে কতটা ভালো খারাপ হবে। তার জন্য ম্যাক্সিমাম মানে 3 মাস হোক 6 মাস হোক, পরীক্ষার আগে একবার দেখা করবেন। বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার পার্টনারের এরকম আছে, সে মেল পার্টনারের ক্ষেত্রে হোক বা ফিমেল পার্টনারের ক্ষেত্রে হোক, যদি দেখেন যে চন্দ্র রাহু বা শনি একত্রে রয়েছে, আপনি জানবেন এই জাতক বা জাতিকা খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারেন। নাম্বার 1, চেঞ্জটা ভালোর ক্ষেত্রে সবসময় এটা নাও হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে মানসিকতার দিক থেকে একটুখানি কোথাও না কোথাও রিজিড থাকার ব্যাপার থাকে, যে না আর একটুখানি যদি নরম হতো তাহলে ব্যাপারটা তো আরামসে মিটে যেতে পারতো। এরকমটা সবসময় হয়তো হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে রাহু এবং শনির যদি কম্বিনেশান এক হয়ে যায়, তাদের মধ্যে সবথেকে বড় একটা পার্ট দেখবেন যে জিনিসটাই হোক না কেন, যে জিনিসটাই করার চেষ্টা করুক না কেন, বারবার চেষ্টা করে। এবং হ্যাঁ, দুর্ভাগ্যবশত যদি অবস্থান ঠিক না থাকে, তাহলে সেক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার পার্টটা লাইফে একটু হলেও বাড়িয়ে দেয়। কিন্তু এখানে এখন ক্ষেত্র বিশেষে মানে কোইন্সিডেন্টালি বলতে পারেন আপনি, যে এমন একটা সময় এই 3টে ঘটনা ঘটছে, যে একদিকে শিবরাত্রি, সূর্যগ্রহণ, কালী পুজো। তো এটার সঙ্গে সম্পৃক্ত থাকছে কি দেখুন, মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, জয়েন্ট, 3টের জন্য 3টে। তো আপনি মানে শিক্ষিত পণ্ডিত মানুষ, আপনার পারিবারিক ঐতিহ্য আছে, সেই ক্ষেত্র থেকে আমি এই ছাত্রছাত্রীদের দেখুন, কাল বাদে পরশু মাধ্যমিক, তারপরে এই হায়ার সেকেন্ডারি, এখন রেমেডি দিয়ে তাকে কিছু চেঞ্জ করা যাবে না। না, রেমেডি তো এইভাবে হয় না, তা বলছি না। তাকে এখন এই মুহূর্তে যদি কেউ বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার কলমের মধ্যে আমি একটা মন্ত্র পড়ে দেবো, কলম নিজে থেকে চলতে থাকবে, এগুলো বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু তারপরেরটা কিন্তু খুব সাংঘাতিক, মানে কি পড়বো, কেন পড়বো, মাধ্যমিকের ক্ষেত্রে একটু 19-20 হলে সারা জীবনটা শেষ। মানে সে হয়তো আর্টসের স্টুডেন্ট, জোর জবরদস্তি সে সায়েন্সে গিয়ে 12টা বেজে গেল, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক যে পড়বে, সে তারপরে কি পড়বে, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হোয়াট এভার। তো এই ব্যাপারটা কি অ্যাপ্লিকেবল হবে এই 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 তিথিটাতে? এই তিথিটাতে বলে কথা না, মানে এই তিথিটা তো স্পেশালি যোগ এসছে, তো এর জন্য এটাকে কাজে লাগানো উচিত, কাজে লাগাতে। হ্যাঁ, কাজে লাগানো উচিত। এই তিথিটাতে অ্যাটলিস্ট পড়াশোনার জন্য, আমি যেটা একটু আগেই
স্টার্টিং হ্যাঁ করলাম, সেটা বলেছেন। এবং বৈবাহিক জীবন, এবং শুধু তাই নয়, যদি দুরারোগ্য ব্যাধি বা স্পেশালি কিছু নিজের সংসারের প্রতি বড়োভাবে এফেক্ট ফেলে, তাহলে আমার মনে হয় এই অমাবস্যাটাতে কাজ করাটা সব থেকে মানে কী বলবো বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার 2 হচ্ছে কোনো কিছু ছায়া যখন নেগেটিভ আসে আমাদের জীবনে, সেটা যেমন আমরা অনেকে কী বলবো সিএ এক্সাম যারা দেয় তাদের দেখবেন যে 2 বা 3 বার করে দিতে কতবার দেখেন, দেয়, হ্যাঁ সত্যি হ্যাঁ, কথা। তো সেই জায়গাটাতে কোথাও তাদের একটা ভীতি চলে আসে, তাদের একটা ভয় না চলে আমি আর পারবো না বোধহয়। আর হবে না, আমার দ্বারা সম্ভব না। তো এই যে জায়গাটা আসে, আমার মনে হয় এই জায়গাটাকে কাটানোর জন্য কিন্তু এই অমাবস্যাটা স্পেশালি প্রচণ্ড দরকার, এবং এই জায়গাটাতে যদি কাজ করা যায় সেই রকমের এফেক্টগুলো লাইফে আসতে পারে। এবং আমার মনে হয় শুধু এই অমাবস্যাটা বলে কথা না, এই অমাবস্যা ছাড়াও শিব চতুর্দশী বলুন, তারপরে চতুর্দশীর দিনকে বলুন, তাছাড়া মাঝখানে 16 তারিখে সারা রাত যেটা পাচ্ছি আমরা, সেই দিনটাকে, সেই পুরো দিনটাকেও যদি আপনি কাজে লাগান, একটা আলাদা ঊর্জা আপনার মধ্যে কাজ করবে। এবং এই ঊর্জাটাকে আমার মনে হয় যে শুধুমাত্র তাই নয়, যে শিবের প্রতি নিজেকে কী বলবো সমর্পণ করা, এর থেকে বড় জিনিস আমার মনে হয় লাইফে খুব কম আছে। একই সাথে এই দুটোর জায়গা থেকে যেটা ছোট্ট করে প্রশ্ন থাকে যে শিবরাত্রি সাধারণত মহিলারা করে থাকেন, পুরুষদের কি কোনো ভূমিকা নেই তাতে? প্রচুর পুরুষ করে থাকে। শিবরাত্রির দিনকে শিবের মাথায় জল ঢালা, মানে এরকম তো কোনো ভাগ নেই। আমরা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলি শিবের মতো যেন বর পায়, তো আলটিমেটলি তা নয়। প্রচুর 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 পুলিশ মানে পুরুষ মানুষরা এই দিনটাকে মানেন, এবং আমি দেখেছি আপনি গঙ্গার ঘাটে গেলে, বাড়িতে গেলে দেখবেন, এবং বিভিন্ন মন্দিরে দেখবেন ছেলেদেরও লাইন পড়ে রয়েছে, তারাও মানছে। মানে এটা একটা আলাদা আলাদা মানে শিব ঠাকুরের প্রতি ইউনিসেক্স একদম 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 মানে ভগবান, মানে কি বলবো আলাদা মহিমা। মানে যারা হয়তো তার রূপ জানতে পারেন, বা অ্যাটলিস্ট শিবের ক্ষেত্রে তাকে ডাকার পরে যে ফল প্রাপ্তি হয়, সেটা খুব কম মানুষ, মানে যাদেরকে আমি কথাগুলো বলছি তাদের সাথে রিয়েলাইজেশনের বাইরে হতে পারে। তো নামে অনেক কিছু যায় আসে, তো নাম ভক্তিটাও আমার মনে হয় অনেক বড় পার্ট। এবং তাদের কাছে যারা এই শিবরাত্রির দিনকে স্পেশালি চেষ্টা করেন মানে উপোস থাকার, বা 3টে প্রহর জেগে ভগবানকে শ্রদ্ধা জানানো, তো সেক্ষেত্রে মেল ফিমেলটা এখানে বড় ব্যাপার না, প্রত্যেকেই করে থাকেন। এবং আমার মনে হয় যে এই অমাবস্যাতে এখনও পর্যন্ত আমার কাছে যারা নাম পুজো দেওয়ার জন্য শুধু নাম লিখিয়েছেন, তাদের মধ্যে এখনও পর্যন্ত 80% ছেলেই আছে। 80% ছেলে? আরে কে আওয়াজ! মানে সবে তো মৌনি গেছে, হ্যাঁ। কালকে আমি ফিরেছি, মানে কালকে রাত, সারা রাত ড্রাইভ করে। হ্যাঁ ও তো আছে, কালকে দুপুর থেকে কালকে রাত অবধি এখনো পর্যন্ত যতজন নাম লিখিয়েছে, 18 থেকে 20 জন শুধু পুজো দেওয়ার জন্য নাম লিখেছে। আমাদের নামে একটু পুজোটা ন্যাচারালি করিয়ে দেবেন। পুরুষদের তো একটা ভূমিকা আছে। হ্যাঁ, তার মধ্যে 80% পুরুষ। সবশেষে জানাই যে এই যে সময়টার কথা বলা হলো, যে 15 থেকে 17 এই টাইমটা, মানে 17তে তো উনি ফিরেই আসবেন, নিজেই ড্রাইভ করে ফিরে আসবেন, কিন্তু ইটস আ টাইম এরকম ধরনের না কম্বাইন টাইম বহু বছর বাদে ভারতবর্ষের বুকে এসে আমাদের শাস্ত্র মতে বহু বছর এরকম 3টের ত্রাহস্পর্শ বলে না, ত্রাহস্পর্শ, 3-এর ত্রাহস্পর্শ এর অ্যাবসলিউটলি আমি আজকেই হঠাৎ করে স্ট্রাইক করলো। আর সবশেষে জানাই যে এটার জন্য কিন্তু আপনাদের অনেক আগে থেকেই জানাতে হবে, এবং উনি কাউকে না করেন না, কিন্তু তারও তো একটা লিমিটেশন থাকা উচিত। পরিশেষে জানাই যে বইমেলা শুরু হচ্ছে 22 তারিখ থেকে। তিনি তো মাঝে মধ্যে যাবেন, কারণ তার বই পড়ার একটা বিরাট নেশা আছে, এবং বই থেকে তিনি বিশ্বজগতের নানান খবরও নেন, প্রচুর বই কেনেন। সুতরাং যদি কপালে থাকে, কে বলতে পারে, আমার সঙ্গে তো দেখা হবেই, দেবাচার্যজির সঙ্গে আপনারও দেখা হতে পারে বইমেলার অনুষ্ঠান, তাহলে সরাসরি কাছাকাছি দেখতে পাবেন যে উৎসাহ। হ্যাঁ, স্টলও আছে। তো ফলে আমি তো নিয়ে যাবই ধরে বেঁধে। আপনাদের যদি মানে লাক প্রেফার করে বা ফেভার করে, তাহলে যোগাযোগ হতে পারে। আমরা আগামীকাল আবার ফিরে আসবো আরো নতুন কিছু তথ্য নিয়ে, এই 3 দিনের ত্রাহস্পর্শের ব্যাপার নিয়ে। শেষ করছি, নমস্কার।